নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। অমরনাথ যাত্রা দুর্ঘটনা, বাসের সঙ্গে বাসে থাকায় আহত অন্তত 36 জন পুণ্যার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কাটোয়া রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃত এক। বাইরে থেকে দুষ্কৃতী এনেই বোমা বাঁধার অভিযোগ স্থানীয়দের। ফের ব্যাহত মেট্রো পরিষেবা। সকালে দমদম থেকে কবি সুভাষ রুটে পর দাঁড়িয়ে থাকে মেট্রো। 9:40 পর স্বাভাবিক হয় পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজ চলবে দমদমে, তার জেরেই শনিবার ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল। ব্যাহত শিয়ালদার একাধিক শাখার পরিষেবা। গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে এবার রাজি হল প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসও। আমেরিকা আগেই দাবি করেছিল এই বিষয়ে রাজি হয়েছে ইসরায়েল। তারপরে হামাসকে হুঁশিয়ারিও দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হামাস ঘোষণা করেছে তারা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি আমেরিকার চাপে রাজি হামাস? সংবাদ সংস্থা সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী হামাস একটি বিবৃতি দিয়ে বলেছে, মধ্যস্থতাকারীদের কাছে আমরা ইতিবাচক জবাব দিয়েছি। যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যে আলোচনার প্রয়োজন তার জন্য প্রস্তুত। আমেরিকা দাবি করেছে ইসরায়েল আগেই সম্মতি জানিয়েছে। মনে করা হচ্ছে এবার গাজায় শান্তি ফিরতে পারে। হামাসের এই পদক্ষেপের প্রশংসা করেছেন প্যালেস্তাইনি আমেরিকান বিশরা বাহ। তিনি সরাসরি হামাসের সঙ্গে এই নিয়ে কথা বলেছিলেন, মধ্যস্থতা করেছিলেন যুদ্ধবিরতি নিয়ে। এবার হামাস বিবৃতি দেওয়ার পরে বিশারার আশা শীঘ্রই অভিশপ্ত যুদ্ধ থামবে। অন্যদিকে ইসরায়েলের একটি সূত্র বলছে তারা প্রথম থেকেই আশা করেছিল যে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেবে। যদিও প্রস্তাবের কিছু বিষয় পরে বদল করা হয়েছে, তবুও তাদের আশা ছিল যে যুদ্ধবিরতিতে সম্মত হবে হামাস। বিশারা মনে করছেন এই কারণে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে কোনো প্রভাব পড়বে না। সূত্রের খবর, যুদ্ধবিরতির প্রভাবে বলা হয়েছে হামাস এবং ইসরায়েল দুই পক্ষ ধীরে ধীরে স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগোবে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী গাজায় এখনও ইসরায়েলের 50 জন পণবন্দী রয়েছে। প্রস্তাবে জানানো হয়েছে যুদ্ধবিরতির সময় 10 জন জীবিত পণবন্দী এবং 18 জন মৃতের দেহ ফিরিয়ে দেওয়া হবে ইসরায়েলকে। যুদ্ধবিরতির প্রথম দিনেই 8 ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার কথা হামাসের। বদলে বেশ কয়েকজন প্যালেস্তাইনি বন্দীকেও ছাড়ার কথা নেতানিয়াহু প্রশাসনের। কতজনকে ছাড়া হবে তা এখনও নির্দিষ্ট হয়নি। এরপরেই উত্তর গাজা থেকে সেনা প্রত্যাহার করার কথা ইসরায়েলের। তারপরেই কি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসার কথা দুই পক্ষের হাতে বন্দি বাকিদের কবে মুক্তি দেওয়া হবে সেই তারিখ লেখা রয়েছে প্রস্তাবে। এর জন্য 4টি তারিখ নির্ধারণ করা হয়েছে। হামাস ইসরায়েল দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু পরে রদবদল করা হয়। ইসরায়েল প্রশাসনের একটি সূত্র বলছে নতুন প্রস্তাবে আমেরিকার ভূমিকা অনেক জোরালো। তবে সেখানে তারা জানিয়েছে এই দুই পক্ষের মধ্যে শান্তি ফেরাতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর। গাজায় বিভিন্ন মাধ্যমে আরো বেশি করে ত্রাণ পাঠানোর কথাও জানিয়েছে আমেরিকা। প্রসঙ্গত, গত মঙ্গলবার হামাসকে রীতিমতো হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি দাবি করেন ইসরায়েল যুদ্ধবিরতিতে সায় দিয়েছে। এরপর হামাসকে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাস যদি এই শর্তে রাজি না হয় তাহলে ফল ভালো হবে না। এ বিষয়ে মধ্যস্থতাকারী কাতার এবং মিশরকে হামাসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন ট্রাম্প। সেই চাপেই কি রাজি হলো হামাস? প্রশ্ন থেকেই যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতা করে ফেলেছে পাকিস্তান। উভয় পক্ষ শুল্ক এবং আমদানি রপ্তানি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে। তবে এখনই তা ঘোষণা করা হচ্ছে না। বাকি বাণিজ্যিক সঙ্গীদের সঙ্গে অনুরূপ সমঝোতায় পৌঁছানোর পরই আমেরিকার তরফে তা ঘোষণা করা হবে। শনিবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য পাকিস্তান থেকে একটি প্রতিনিধি দল আমেরিকায় গিয়েছিল গত সোমবার। পাক বাণিজ্য সচিব জাভাদ পাল ওই দলের নেতৃত্বে ছিলেন। 4 দিনের সেই সফর শেষ হয়েছে। সূত্র উল্লেখ করে ডন জানিয়েছে, মার্কিন আধিকারিকদের সঙ্গে পাক প্রতিনিধিদের আলোচনা সফল। উভয় পক্ষই বাণিজ্যের বৃহত্তর কাঠামোয় সম্মত হয়েছে। কি চুক্তি হলো এখনই তার আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে না। আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক দেশের ওপর চড়া হারে বাড়তি শুল্ক আরোপ করেছিলেন। ভারত, পাকিস্তান, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ভারতের ওপর বাড়তি শুল্ক চাপানো হয়েছিল 26%, পাকিস্তানের ওপর বাড়তি 29% কর চাপিয়েছিলেন ট্রাম্প। শুল্ক ঘোষণার পর 3 মাসের জন্য তা স্থগিত করে দেওয়া হয়। আগামী 9 জুলাই সেই সময়সীমা শেষ হচ্ছে। এর মধ্যে বিভিন্ন দেশকে বাণিজ্য নিয়ে সমঝোতা করতে হবে আমেরিকার সঙ্গে। এখন ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তার আগে সময়সীমার 4 দিন বাকি থাকতেই সমঝোতা করে ফেলেছে পাকিস্তান। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সমঝোতার ফলে আগামী দিনে মার্কিন পণ্যের আমদানি বৃদ্ধি পেতে পারে পাকিস্তানে।
মনে করা হচ্ছে বিশেষত খনিজ তেল কেনার ক্ষেত্রে এরপর আমেরিকাকে প্রাধান্য দিতে পারে ইসলামাবাদ। আরও বেশি করে আমেরিকা থেকে তেল কেনা হতে পারে। একই সঙ্গে পাকিস্তানের খনি, বিদ্যুৎ ও অন্যান্য পরিকাঠামোয় মার্কিন বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে। 9 জুলাইয়ের মধ্যে বাণিজ্য নিয়ে সমঝোতায় পৌঁছতে না পারলেও কোনো কোনো দেশের ক্ষেত্রে আরও সময় দিতে পারে আমেরিকা। মার্কিন কোষাগার সচিব স্কট বিনসেন্ট একথা জানিয়েছিলেন। কিন্তু পাকিস্তানি আধিকারিকেরা জানিয়েছেন তারা দেরি করতে রাজি ছিলেন না। দেশের রপ্তানিকারক, ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের অনিশ্চয়তা দ্রুত দূর করাই ছিল তাদের লক্ষ্য। তাই 4 দিন আগেই সমঝোতা সম্পূর্ণ করে ফেলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। পেহেলগাঁও কাণ্ডের পর অর্থনীতিতে ধস নেমেছে পাকিস্তানের, আর এবার পাকিস্তানে বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের অফিস, কর্মহীন বহু মানুষ। পাকিস্তানে এবার বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের অফিস, কর্মহীন বহু মানুষজন। সে দেশের 25 বছর ধরে অফিসটি চালানোর পর অবশেষে এবার তল্পি তল্পা গুটিয়ে ফেলল বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা। পাকিস্তানে মাইক্রোসফটের প্রধান জাভেদ রহমান নিজেই এই খবর জানিয়েছেন। জাভেদ বলেন, 25 বছর পর পাকিস্তানে অপারেশন বন্ধ করেছে মাইক্রোসফট। ফলে কত কর্মী যে বেকার হলেন তার ইয়ত্তা নেই। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, রাজনৈতিক পরিস্থিতিও একেবারেই সুস্থ নয়। সেই কারণেই পাকিস্তানে ব্যবসা করার মতো নিরাপত্তা তারা পাচ্ছে না বলে জানানো হয় মাইক্রোসফটের তরফে। পাকিস্তানে ব্যবসার হারও অত্যন্ত খারাপ, নিম্নমানের। সেই কারণেই দেশটি থেকে পাত্তারি গুটিয়ে মাইক্রোসফট চলে যাচ্ছে বলেই স্পষ্ট জানানো হয়। প্রসঙ্গত, পেহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমও একেবারেই ভেঙে দেওয়া হয়। হাহাকার সৃষ্টি হয় একাধিক জায়গায়। ফলে ভারতের মারের পর সেই দেশের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। আর এবার তল্পি তল্পা গুটালো বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা। ফলে সে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে আরও খারাপ হতে চলেছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করল চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকারের বিদেশ মন্ত্রী ওয়াং ই শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক বিভাগের প্রধান কাজা ক্যালাসকে বলেন, বেজিং কোনো অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কেন এমন দরাজ সমর্থন জিনপিংয়ের? একদলীয় চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সাউথ চাইনা মর্নিংয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধে রাশিয়া পরাস্ত হলে আমেরিকার একমাত্র নিশানা হবে চীন। তবে যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তার কথা অস্বীকার করেছেন ওয়াং। ইইউ কর্তা কাজাকে তিনি বলেন, চীন যদি রাশিয়াকে সাহায্য করত তাহলে অনেক আগেই যুদ্ধ শেষ হয়ে যেত। ঘটনাচক্রে শুক্রবার ইউক্রেনের রাজধানীতে 3.5 ঘন্টারও বেশি সময় ধরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ ফৌজ। হামলায় 18টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50টিরও বেশি ড্রোন অংশ নিয়েছিল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করছিলেন। কিন্তু তারপরেও হামলার অভিঘাত কমায়নি মস্কো। প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় এক নায়ক কিম জং উনের পাশাপাশি চীনা প্রেসিডেন্ট জিনপিং এর বিরুদ্ধেও রাশিয়ার হয়ে লড়তে সেনা পাঠানোর অভিযোগ উঠেছে বেশ কিছুদিন ধরেই। গত বছর সিঙ্গাপুরে শাংরিলা ডায়ালগ নামের প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চীনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। বেজিং বরাবর মস্কোকে সেনা সাহায্য দেওয়ার কথা অস্বীকার করে এসেছে। কিন্তু ইউক্রেনের ডনেটস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে রুশ ফৌজের হয়ে লড়তে আসা 2 চীনা সেনাকে গ্রেপ্তার করেছিল ইউক্রেন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার টেক্সাস। যুক্তরাষ্ট্রের ওই প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে গুয়াদালুপে নদীতে হরপা বান আসায় জলের তোড়ে ভেসে যান অনেকেই। এখনো পর্যন্ত নদী থেকে 24 জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে, তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। সপ্তাহান্তে নদী সংলগ্ন এলাকায় গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিয়েছিলেন একটি স্কুলের পড়ুয়ারা। তাদের মধ্যে এখনো পর্যন্ত 23 জনের খোঁজ পাওয়া যায়নি। আশঙ্কা তারা জলের তোড়ে ভেসে গিয়েছে। তবে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন, ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যাননি। তারা প্রাণ বাঁচাতে গাছের ওপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিখোঁজ পড়ুয়াদের খোঁজ না পাওয়া পর্যন্ত আকাশপথে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে টেক্সাস প্রশাসন। ইতিমধ্যেই উদ্ধার অভিযানে নামানো হয়েছে 500 জনকে। ব্যবহার করা হচ্ছে 14টি হেলিকপ্টার।
তবে দফায় দফায় ভারী বৃষ্টির জন্য মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। কয়েকদিন ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে। শুক্রবার টেক্সাসের দক্ষিণ পশ্চিম দিকে নাগারে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর জলস্তর ২৬ ফুট বৃদ্ধি পায়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয়ে দেখা গিয়েছে নদীর জলের তোড়ে ভেঙে পড়েছে বাড়ি এবং গাছ। ভারী বর্ষণ চলতে থাকলে নদীতে ফের হড়পাবান আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী জায়গাগুলোয় না যাওয়ার পরামর্শ দিচ্ছে টেক্সাস প্রশাসন। শুক্রবার ছিল আমেরিকার ২৪৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটিতে অনেকেই ওই নদীর ধারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রশাসনের পরামর্শে আপাতত সেই সব পরিকল্পনা বাতিল করতে হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচি শহরে শুক্রবার একটি ৫তলা আবাসন ভেঙে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ৭ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে করাচি শহরের লায়ারি এলাকার শাইখা রোডে ঘটে বিপর্যয়। স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রশাসন সূত্রে খবর, বহুতল ধসে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। ভেঙে পড়া ৫তলা আবাসনটি এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মালিকাধীন ছিল বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ওই বহুতলটি করাচির বিপজ্জনক তালিকাভুক্ত ৬৭০টি বাড়ির মধ্যে একটি ছিল। চলতি সপ্তাহের গোড়াতেও করাচির খারদার এলাকায় একটি বহুতল ভেঙে পড়েছিল। এরপরে সিন্ধু প্রদেশের আইনসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রাদেশিক সরকারকে নির্দেশ দেয় করাচি শহরে বিপজ্জনক ঘোষিত ৬৭০টি বহুতল থেকে বাসিন্দাদের সরাতে হবে, কিন্তু তা পালন করা হয়নি বলেই অভিযোগ। শুক্রবার ভেঙে পড়া এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আবাসিক ভবনটিও বিপজ্জনক তালিকাভুক্ত ছিল বলেই স্থানীয় সূত্রে খবর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহুদিন ধরেই বাড়িটির কাঠামোগত দুর্বলতা ছিল। বারবার সতর্ক বার্তা সত্ত্বেও সেগুলি উপেক্ষা করা হয়। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। ঠিক যেন সিনেমা চিত্রনাট্য। ঠাকুরের ছবির পেছনে গাঁজা পাচারের সময় রামপুরহাটে ধৃত ৩ দুষ্কৃতী। তাদের মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা ও ১ জন বহিরাগত। এই গাঁজা ভিন রাজ্যে পাচারের ছক ছিল বলেই অনুমান পুলিশের। তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে শিউড়ি হয়ে ঝাড়খণ্ডগামী বাস থেকে ৩ দুষ্কৃতী নামে। রামপুরহাট থানার পুলিশ পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কি করে পাচার চলছিল জানা গিয়েছে, ঠাকুরের ছবির পেছনেই গাঁজা লুকিয়ে তা পাচারের ছক চলছিল। কয়েক ব্যাগ ভর্তি ছবি উদ্ধার হয়েছে গাঁজা। ফের ব্যাহত মেট্রো পরিষেবা। এদিন সকালে দমদম থেকে কবি সুভাষ রুটে পরপর দাঁড়িয়ে থাকে মেট্রো। ৯টা ৪০ মিনিটে পরিষেবা স্বাভাবিক হলেও যাত্রীদের বক্তব্য যে মেট্রো প্রতিটি স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়াচ্ছিল। ফের ব্যাহত হল মেট্রো পরিষেবা। দমদম কবি সুভাষ রুটে ডাউন লাইনে পরপর দাঁড়িয়ে থাকে মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক খারাপ হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা। তবে ৯টা ৪০ মিনিটে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে যাত্রীদের বক্তব্য, ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকছিল, ফলে সমস্যায় পড়তে হয় মানুষজনকে। প্রসঙ্গত, গত সোমবার সপ্তাহের প্রথম দিন সকালের ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। মেট্রোর পাতাল পথে জল ঢুকে যাওয়ায় ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ পথে বন্ধ ছিল মেট্রো চলাচল। ভাঙা পথে চলছিল মেট্রো। প্রবল যাত্রী দুর্ভোগের মধ্যে মেট্রো কর্তৃপক্ষ জানান, চাঁদনী চক এবং সেন্ট্রাল স্টেশনের মাঝে জল দেখা গিয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছিল। সোমবার ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছিলেন অফিস যাত্রী থেকে স্কুল কলেজের ছেলেমেয়েরা। অভিযোগ, ভাঙা পথে চলার সময়ও মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল। নির্ধারিত সময়ের পর মেট্রো এসেছিল, ফলে প্রবল ভিড় হয়েছিল। ভিড়ের চাপে দরজা বন্ধ হচ্ছিল না। এমনকি যাত্রীদের অভিযোগ, এসব কারণে ঠিকমতো এসিও কাজ করেনি, ফলে দরদর করে ঘেমেছেন যাত্রীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিভ্রাট মেট্রো পরিষেবায়। হাই নিউজ নেটওয়ার্ক। 2018-তে ছেলের হত্যাকাণ্ডের রক্ত শোকাতে না শোকাতেই শুক্রবার রাতে পাটনায় ফের বুলেটের ঝাঁজ। এবার নিশানায় বাবা। নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা।
বছর 6 আগে ছেলের মৃত্যু হয়েছিল বাইকে আরোহী দুষ্কৃতীদের গুলিতে। এবার বাবারও মৃত্যু হলো একইভাবে। পাটনার ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকারের মর্মান্তিক মৃত্যু হলো আততায়ীদের গুলিতে। 2018-তে ছেলের হত্যাকাণ্ডের রক্ত শুকোতেই শুক্রবার রাতের পাটনায় ফের বুলেটের ঝাঁজ, নিশানায় বাবা। নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল পাটনার অভিজাত গান্ধী ময়দান এলাকা। রাত 11:40 নাগাদ নিজের গাড়ি থেকে নামার মুহূর্তেই তাকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহী আততায়ীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় খেমকার। খেমকা ছিলেন মাগধ হাসপাতালের কর্ণধার এবং ব্যাঙ্কিপুর ক্লাবের ডিরেক্টর। তার বাসস্থান সংলগ্ন টুইন টাওয়ার আবাসনের সামনে পনাশ হোটেলের লাগোয়া এলাকাতেই ঘটে এই নৃশংস হামলা। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি বুলেট ও একটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গোপাল খেমকারের দাদা শঙ্কর খেমকা। তার অভিযোগ, ঘটনার পর 3 ঘন্টা কেটে গিয়েছিল, তবেই এসেছে পুলিশ। তার দাবি 11:40 ভাইকে গুলি করা হয়, কিন্তু পুলিশ আসে রাত 2:30। এই ঘটনায় রাজ্যের শাসক দল জেডিইউ এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করেছেন পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব ওরফে রাজেশ রঞ্জন। প্রসঙ্গত, গোপাল খেমকারের ছেলে গুঞ্জন খেমকাকে 2018 সালে একই রকম ভাবে গুলি করে হত্যা করা হয়। সেই তদন্ত আজও ধোঁয়াশায় থাকা। নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনায় বিহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চলছে তদন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির করলবাগের বিশাল মেগা মার্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় লিফটে আটকে গিয়ে মৃত্যু হল ধীরেন্দ্র নামে এক যুবকের। মৃত ধীরেন্দ্র উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য গত 5 বছর ধরে দিল্লিতে একটি প্রাইভেট হোস্টেলে থাকছিলেন তিনি। জানা গিয়েছে, মাত্র একদিন আগেই তিনি বাড়ি থেকে দিল্লি ফেরেন, আর তার পরদিনই প্রাণ গেল আগুনে পুড়ে। আগুন লাগার সময় মলের মধ্যেই ছিলেন এবং লিফটে আটকে পড়েন তিনি। ফায়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, লিফটে আটকে দমবন্ধ হয়ে মৃত্যু ঘটে ধীরেন্দ্রর। অমরনাথ যাত্রায় দুর্ঘটনা। শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল কয়েকটি বাসে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। কড়া নিরাপত্তায় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল কয়েকটি বাসের কনভয়। সেই সময় কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। এইভাবে পরপর 4টি বাসের মধ্যে সংঘর্ষ হয়। চোট আঘাত পান ওই বাসগুলিতে থাকা পুণ্যার্থীরা। ঘটনায় আহত হয়েছেন অন্তত 36 জন পুণ্যার্থী। অমরনাথ যাত্রায় দুর্ঘটনা। আহত হলেন অন্তত 36 জন পুণ্যার্থী। শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল কয়েকটি বাসে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। কড়া নিরাপত্তায় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বেশ কয়েকটি বাসের একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ করানোর জন্য রামবন জেলার চান্দেরকুটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। সেই সময় কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। এইভাবে পরপর 4টি বাসের মধ্যে সংঘর্ষ হয়। চোট আঘাত পান ওই বাসগুলিতে থাকা পুণ্যার্থীরা। সূত্রের খবর, দুর্ঘটনার পর বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে 3-4 জনের আঘাত কিছুটা গুরুতর বলে জানিয়েছে এক পুলিশ কর্তা। তিনি বলেন, 3-4 জন হয়তো আর যেতে পারবেন না। ওই যাত্রীদের ইতিমধ্যেই রামবন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বাসগুলি জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে যাচ্ছিল। সেখান থেকে পুণ্যার্থীরা হাঁটা পথে যেতেন অমরনাথ গুহায়। প্রসঙ্গত, এবারের 52 দিনের অমরনাথ দর্শন পর্ব চলবে 2টি যাত্রাপথে। অনন্তনাগের 48 কিলোমিটারের নুনওয়ান পেহেলগাঁও এবং গান্ডেরওয়ালের 14 কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। আগামী 19 আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ তীর্থযাত্রা। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রশাসন এবং অমরনাথ তীর্থস্থান বোর্ড সূত্রের খবর, 2টি যাত্রাপথেই থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। হাই নিউজ নেটওয়ার্ক। সদ্য মুক্তি পেয়েছে অনুরাগ বসুর সিনেমা মেট্রো ইন্দিনো। বৃষ্টি ভেজা শহরে মনে করাবে প্রাক্তনের কথা। কেমন হলো মেট্রো ইন্দিনো, দেখুন। ভালোবাসা মানেই কি শুধু হৃদয় ভাঙার গল্প, নাকি জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যেগুলো আবারও ফিরিয়ে আনে একসঙ্গে বৃষ্টি, স্মৃতি আর সুর? অনুরাগ বসুর সিনেমা মানেই ক্যানভাস জুড়ে ছড়িয়ে থাকা আবেগের জলছবি। মেট্রো ইন্দিনো সেই আবেগের এক নতুন নোটেশনে বাঁধা গান,
যেখানে ভালোবাসা আসে ধীরে, থেকে যায় নিঃশব্দে। পরিচিত শহরের চেনা গলিতে মেট্রোর লাউডস্পিকারের ফাঁকে ব্যস্ত ট্রাফিকের পেছনে পরিচালক তুলে আনেন সম্পর্কে না বলা কথাগুলো। প্রত্যেকটা ফ্রেম যেন বলে, ভালোবাসা অতীত নয়, বর্তমানও নয়। ভালোবাসা আসলেই সেই সংবেদন যা প্রত্যেকটা দিন আমাদের ছুঁয়ে যায়, অচিরেই মিলিয়ে যায়। 2007 সালের লাইফ ইন এ মেট্রো আমাদের শিখিয়েছিল ভালোবাসা কোনো একপাক্ষিক সংজ্ঞা নয়, বরং অসংখ্য অনুভূতির জমাট ছবি। সেই সিনেমার 2 দশকের মাথায় মেট্রো ইন্দিনও যেন তারই নতুন অধ্যায়। 4টি শহর, 4টি যুগল, 8টি হৃদয়ের নির্লিপ্ত অথচ তীব্র অভিব্যক্তি। এই ছবি আসলে জীবনের টুকরো গল্প। অনুরাগ বসু একমাত্রিকভাবে গল্প বলেন না। কলকাতার হলুদ ট্যাক্সি, মুম্বাইয়ের বৃষ্টি, ব্যাঙ্গালোরের অফিস ক্যাফে কিংবা দিল্লির ফুটপাত, সবকিছুর মধ্যেই প্রেমের হালকা আলপনা আঁকা থাকে। এমনই এক ঘন বর্ষার দিনে গল্পেরা হেঁটে যায় পর্দা জুড়ে। এই ছবিতে আমরা দেখতে পাই পঙ্কজ ত্রিপাঠী ও কঙ্কনা সেন শর্মা বিবাহিত জীবনের ফিকে হয়ে যাওয়া প্রেম আঁকড়ে ধরেছেন। নীনা গুপ্তা আর অনুপম খের, যারা বার্ধক্যের নিঃসঙ্গতার মধ্যে জীবন খুঁজে পান। আলী ফজল ও ফতিমা সানা শেখ এক আধুনিক সম্পর্কের টানাপোড়েনে দাঁড়িয়ে। আর আদিত্য রায় কাপুর ও সারা আলী খানের গল্প যেন পুরোটাই নিয়তির লেখা। এই ছবির প্রাণ আসলে তার সুর। প্রীতমের সঙ্গীত ছবিটিকে শুধু সাজায় না, বয়ে নিয়ে চলে। গানগুলো শুধু গান নয়, এগুলো মানুষকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে। ত্রিপাঠীর সংলাপ, কিছু না হলেও একটা গল্প তো হবে, ছবির সারমর্ম। মেট্রো ইন্দিনও বড় কোনো নাটকীয় ক্লাইম্যাক্সে গিয়ে থামে না। তার বদলে সে জীবনকে ভালোবেসে একটুক্ষণ দাঁড়ায়, এক কাপ চায়ের পাশে একটা মেট্রো স্টেশনের ধারে। ছবি শেষ হয়, কিন্তু ভালোবাসার কথা, অপেক্ষার কথা, ছোট ছোট আনন্দের কথা সবই রয়ে যায়। এই ছবিটি আসলে একটি রোমান্টিক ঘোর, যেটা হঠাৎ করে আপনাকে চীনা ব্যালকনিতে দাঁড়িয়ে পুরো মানুষটার কথা মনে করিয়ে দেয়। ফলে ভালোবাসাকে আরও একবার চিনতে বুঝতে দেখুন এই ছবি। গানের মাঝে নিজেকে খুঁজে পাবেন, আর গল্পগুলোর মধ্যে কোথাও না কোথাও হয়তো নিজেকেও দেখতে পাবেন। হাই নিউজ নেটওয়ার্ক। পুজোয় আসছে মিমির নতুন ছবি রক্তবীজ 2। প্রকাশ্যে এলো মিমির রক্তবীজ 2 এর লুক। শুক্রবার রাতেই জানান দিয়েছিলেন যে শনিবার সকালে অনুরাগীদের জন্য অপেক্ষা করছে মহাচমক। কথা রাখলেন মিমি চক্রবর্তী। প্রকাশ্যে এলো অভিনেত্রীর রক্তবীজ 2 এর লুক। পরনে খাকি উর্তি, দৃঢ় চাহনি, হাতে আগ্নেয়াস্ত্র। দাপুটে পুলিশ অফিসার সংযুক্তা মিত্র ছোট্ট ঝলক দেখালেন বন্দুকবাজ মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীর সঙ্গে উইন্ডোজ প্রযোজনা সংস্থার 9 বছরের ব্লকবাস্টার বন্ধুত্ব। 2017 সালে পোস্ত সিনেমার হাত ধরে সূত্রপাত। প্রথমবার নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে এক মনস্তাত্ত্বিক সিনেমা উপহার দিলেন। সেই সিনেমারই হিন্দি রিমেক শাস্ত্রী। বিরুদ্ধ শাস্ত্রীর সুবাদে বলিউডে পা রাখেন অভিনেত্রী। তারপর 23 সালে রক্তবীজ ছবিতে সংযুক্তা মিত্র চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। এবার সেই সিনেমার সিকুয়েলেও পুলিশ আধিকারিকের ভূমিকায় রয়েছেন মিমি চক্রবর্তী। আবার উইন্ডোজ প্রযোজিত পরবর্তী ছবি ভুতুরে সিনেমার ভানুপ্রিয়া ভূতের হোটেলেও মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। অতঃপর মিমি চক্রবর্তীকে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ঘরের মেয়ে বললেও অত্যুক্তি হয় না। সদ্য সেই ছবি শুটিং সেরে এসেছেন উত্তরবঙ্গে, আর শনিবার রিলিজ করল মিমির রক্তবীজ 2 এর ছবির লুক, যেখানে আবারও দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিলেন অভিনেত্রী। টিজার পোস্টার শেয়ার করে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়েছে, ওষুধ দলে দামামা বাজে, আসছে দেবী যুদ্ধ সাজে। পুজোর মরশুমে পুলিশের ভূমিকায় পর্দার অসুর দলন করতে দেখা যাবে সংযুক্তা মিত্র ওরফে মিমিকে। 23-এর পুজোর বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল রক্তবীজ। এবারও পুলিশের পুজোর পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মরশুমে মুক্তি পাচ্ছে ছবিটির সিকুয়েল। 2023 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকার থ্রিলার রক্তবীজ একের পর এক রেকর্ড করেছিল।
বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহু প্রশংসিত হয়েছে পুলু ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার হিট মেশিন পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকেই। প্রথম ছবিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। এবার নন্দিতা এবং শিবপ্রসাদ কোন বাস্তব ঘটনাকে পদ্মায় ফুটিয়ে তুলবেন সেটা এখনো অধরা। হাই নিউজ নেটওয়ার্ক। ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার জেরে সারা সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দুর্যোগের দাপট থাকবে বেশি, তবে সমুদ্রে আপাতত কোনো সতর্কতা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও দুদিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কোনো কোনো জেলায় সোমবার পর্যন্ত সতর্কতা রয়েছে। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। একই পূর্বাভাস হাওড়া, পূর্ব মেদিনীপুরে। এছাড়াও শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। এর মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। দক্ষিণের অধিকাংশ জেলাতেই সোমবার থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা নেই। তবে সোমেও ভিজতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। উত্তরবঙ্গেও সারা সপ্তাহ ধরে বর্ষার বৃষ্টি চলবে, তবে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে আগামী 3 দিন। সোমবার পর্যন্ত উত্তরের প্রায় কোনো জেলাতেই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সোমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুধু মালদহে। এছাড়া মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আবার হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকানের, জয়পুর, আসানসোল, কলকাতার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। এর প্রভাবে জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।